এমার্জেন্সি মেডিকেল লিভ নিল বাধ্য হয়ে। রঞ্জনবাবু ভাস্বতী দেবীর উপর রাগারাগি করতে লাগলেন। ওনার জেদের জন্য তিন্নিকে ডেইলি প্যাসেঞ্জারি করতে হয়েছে, আর তার জন্যই ওর শরীর এভাবে দুর্বল হয়ে উঠেছে। গত দুদিন নিজের ঘরে অসুস্থ শরীরে একলা শুয়ে থেকে তিন্নি মা বাবার ঝগড়া শুনে গেছে সারাদিন, আর সান্ত্বনা খুঁজতে আশ্রয় নিয়েছে অভিমন্যুর মিলিয়ে যাওয়া ঘ্রাণ লেগে থাকা আর্মি জ্যাকেটটা জড়িয়ে ধরে। ভাগ্যের কি অদ্ভুত পরিবেশ! 3 দিন, মাত্র 3 দিনের আলাপে একটা মানুষের অস্তিত্ব ওর সকল যন্ত্রণা ভুলিয়ে দেয়। আবার ওর মনের নতুন যন্ত্রণার কারণও সেই মানুষটাই। সিকিম থেকে ফেরার থেকে স্যাঁতস্যাঁতে শ্যাওলা পড়া একটা দুঃখ দুঃখ ভাব সবসময় তিনিকে জড়িয়ে ধরে থাকে। সব সময় কান্নাও আসে না, আর শুধু চুপ করে গেছে ও, আগের থেকেও আরও অনেক অনেক চুপ, ঠান্ডা মৃতদেহের মতো। বাড়ির অশান্তি, দিদির বিছানায় শয্যাশায়ী হয়ে পড়া শুভর যথারীতি এ ব্যাপারে মাথা ব্যথা নেই। সে নিজের খেয়ালে ব্যস্ত। দিদির ওষুধগুলো এনে দিয়েই ও বেরিয়ে গেছে বন্ধুদের সাথে বারিন্দার জিমে আটা দিতে। যদিও মুখে যাই বলুক, ভাস্বতী দেবীও ভয় পেয়ে গেছেন। মায়ের মন একটা কুতো ডাকছে মনের মধ্যে, যে যে মেয়ের প্রথমবার বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া নিয়ে এত উৎসাহ ছিল, মাত্র 3 দিনে কি এমন হলো যে প্রায় আধমরা হয়ে ফিরে এলো। ডাক্তারও যে রোগ ধরতে পারছে না, তার ওপর মেয়ের শরীর খারাপের চিন্তার সাথে এ চিন্তাও ঢুকছে ওনার মনে। যদি তিনি সত্যিই এত অসুস্থ হয়ে পড়ে, তবে চাকরি করবে কি করে? আর চাকরি না করলে মাস গেলে এতগুলো টাকা, পঙ্গু স্বামীর চিকিৎসার খরচ, সংসার একা হাতে কি করে সামলাবেন উনি? আজ 3 দিনের দিন। সকালে অন্য দিনের থেকে ঘণ্টাখানেক আগে তিনি অফিস যাওয়ার জন্য যখন রেডি হয়ে বেরোলো, তার মিনিট 10 আগেই বড় একটা চমক অপেক্ষা করছিল তিন্নির জন্য। খাবার টেবিলে চিরাচরিত আধ জ্বলন্ত আধসেন্তার ভাত আর খোসা সমেত আলু সেদ্ধর বদলে আজ ভাতের থালা, মাছের ঝোল, টেবিলে পরিপাটি সাজানো। অবাক হয়ে থাকা তিন্নির হাতে একটা বড়সড় টিফিন বাক্স ধরিয়ে দিয়ে ভাস্বতী দেবী বলেছিলেন, জানি তোর পছন্দের মা হয়ে উঠতে পারিনি কোনো দিন, ঠিক যেমন তোর উচ্চ শিক্ষিত বাবার অশিক্ষিত স্ত্রী। তবুও তোকে পেটে ধরেছি। কলকাতার বাজার দর না হয় আমি জানি না, কিন্তু তুই এটুকু তো বলতেই পারতিস, ওই টাকায় হাত খরচা কুলোয় না। ঠোঁট টিপে চুপ করেছিল তিন্নি। ভুল করেও মুখে আনলো না যে যখন ও সত্যি বলেছিল ওই কটা টাকায় হাত খরচ কুলোয় না। বাড়িতে কি প্রবল অশান্তি হয়েছিল! এতদিনের অভিজ্ঞতায় তিন্নি জেনে গেছে এসব কথা বলতে নেই, উল্টে কথার পিঠে কথা বাড়ে। তারপর ইমোশনাল অত্যাচার, চিৎকার, চোখের জল আর পাড়া কাঁপিয়ে নাটক। তার যে মা যখন নিজেই অনুতপ্ত, চোখে আঙুল দিয়ে সত্যিটা নাইবা দেখিয়ে দিল আজ। চুপচাপ টিফিন বাক্স নিয়ে রঞ্জনবাবুকে অন্যান্য দিনের মতো দুগালে হামি খেয়ে সকাল 7টার বাড়ি থেকে বেরিয়ে পড়ল তিনি। অন্যান্য দিনের থেকে অনেক আগে। আশা করা যায় আজ থেকে আর অফিসের কেউ ওর দেরি করে আসা নিয়ে আঙুল তুলবে না। অন্য দিনের থেকে ঘণ্টাখানিক আগেই বেরোনোয় আজ ট্রেন, অটোর লাইন সবেতেই তুলনামূলক কম ভিড়। সব পেরিয়ে যখন সেক্টর 5-এর 14 তলার অফিসে ঢুকল তিনি, তখন ঘড়ির কাঁটা সকাল 9টাও বেরোয়নি। এতদিন পর অফিস এসে সম্পূর্ণভাবে বায়ুরোধক এসি ফ্লোরে ও স্বস্তির নিঃশ্বাস ফেলল তিনি। এই তো ওর চেনা পরিবেশ, চেনা কমফোর্ট। এই কদিন বাড়িতে রাত দিন অশান্তিকর পরিবেশে দম যেন বন্ধ হয়ে আসছিল ওর। ওসিডির ফ্লোরের মেয়েদের ওয়াশরুমটায় ঢুকে সময় নিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে হাত ধুলো তিনি। ঘামে ভেজা মুখ রুমাল দিয়ে মুছে ব্যাগে রাখা কাজলটা চোখে ঢেলে নিল, আর ঠোঁটে একটু লিপ গ্লস। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ঠিকরে বেরিয়ে এলো তিন্নির। হয়তোবা নিজের চোখে অন্য কারো ছায়া দেখি এক মুহূর্ত মাত্র, তারপরে দীর্ঘদিনের অভ্যেস মেকি হাসিটা ঠোঁটের দুপাশে অদৃশ্য সেলোটেপ দিয়ে আটকে রেখে নিজের কিউবিকলের দিকে পা বাড়ালো দীপ্ত পায়ে। আগামী 9 ঘন্টা এই মেকি হাসিটা তিন্নির ঠোঁটে লেগে থাকবে দক্ষ অভিনেত্রীর মতো। একটু নড়চড় হবে না, কারোর সাথে কোনো কথা নেই। কর্পোরেট ওয়ার্ডেও যেন এক বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। চা কফির ব্রেক নেবে না, মাঝে হয়তো শুধু টিফিন করতে উঠবে, বা হয়তো তাও না। সাদা কালো ঠিকরে আসা কম্পিউটার স্ক্রিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কোডিং অ্যান্ড প্রোগ্রামিংয়ে ডুবে যাবে সীমন্তিনী আচারিয়া।
সেক্টর 5-এর 14 তলার ফ্লোরে সহকর্মীদের কাছে সময় বিশেষে যে মিস স্যাডফেস বা মিস ড্যাডিয়াল নামেই পরিচিত। এত আগে অফিসে এসে তিনি দেখল বেশিরভাগ চেয়ারই ফাঁকা, এমনকি ওদের টিম লিড মিথিলেশও এখনো অবধি এসে পৌঁছায়নি। এতদিন তিনি ভাবত ও হয়তো একাই সবার চেয়ে ঘণ্টাখানেক দেরি করে আসে, কিন্তু ব্যাপারটা তা নয়। নিয়মকে কাজকলা দেখিয়ে কেউই সময়ে আসে না, সায়কও না। নিজের নির্দিষ্ট কিউবিকলে বসে কম্পিউটারটা অন করেই দেখল মিথিলেশের মেল একটা কাল রাতের। ওকে ডেকে পাঠিয়েছে। আর্জেন্ট মিটিং। মৃদু হেসে নিজের পেন্ডিং কাজগুলো গোছাতে লাগলো তিনি। আর চোখে খেয়াল করলো মিথিলেশ এলো আরও মিনিট 15-20 পরে। কম্পিউটার লক করে প্রায় পিছু পিছুই মিথিলেশের কেবিনে এলো তিনি। সহজ কেজো গলায় বলল, গুড মর্নিং মিথিলেশ, ডেকে পাঠিয়েছিলে? মিথিলেশ প্রত্যাশা করেনি তিনি আজ এত তাড়াতাড়ি অফিসে চলে আসবে। ওর মিটিং ডাকার মুখ্য উদ্দেশ্যটাই ছিল লেটে অফিসে আসা নিয়ে তিন্নিকে ওয়ার্নিং দেয়া। একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিল মিথিলেশ। অপ্রস্তুত হয়ে হেসে বলল, ওহ তুমি? হ্যাঁ ডেকেছিলাম। এখন তোমার শরীর কেমন আছে? আগের থেকে বেটার। অস্বস্তিকর নীরবতা পেরিয়ে গেল কয়েক মুহূর্ত। কী নিয়ে কথা শুরু করবে মিথিলেশ বুঝতে পারছিল না। টেবিল থেকে পেপার ওয়েটটা তুলে নিয়ে ঘোরাতে লাগলো। হাত ঘড়িতে সময় দেখল তিনি। 1 মিনিট হয়ে যেতেই গলা খাকারি দিল। খুব ইম্পর্টেন্ট কিছু না হলে আমি যাই, অনেক পেন্ডিং কাজ আছে। দেখো সীমন্তিনী, যে জন্য তোমায় ডাকা, তোমাকে নিয়ে প্রজেক্টে একটু প্রবলেম হয়েছে। ভ্রু উঁচিয়ে তাকালো তিনি। কি প্রবলেম? মানে বেশ কিছু এমপ্লয়ি তোমার সাথে এক টিমে কাজ করতে চাইছে না। বিদ্যুৎ চমকের মতো একটাই নাম মাথায় এলো। সায়ক? তিনি মনে মনে সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেল সায়ক ছাড়া এ কাজ আর কারো নয়। তাও মিথিলেশ নিজের মুখে সেটা স্বীকার করুক, সেটাই চাইছিল তিনি। মুখে বলল, কে কাজ করতে চাইছে না? তার রিজন কি? কে কমপ্লেন করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমি চাই তুমি ব্যাপারটা মিটিয়ে নাও। কার প্রবলেম সেটা না জানলে কার সাথে কি মেটাবো মিথিলেশ? যতদূর হচ্ছে আমার কোনো প্রজেক্ট কোডিং থেকে ক্লায়েন্ট কোনো কমপ্লেইন করেনি, এমনকি ছুটি নেওয়ার আগেও যে প্রজেক্টটা ডেডলাইনের আগে শেষ করেছিলাম সেটারও ফিডব্যাক ভালো। কাজের জন্য নয়, ইটস অ্যাবাউট দ্য ওয়ে ইউ বিহেভ। ছুরির শানিত ফলের মতো ধারালো গলায় বলল তিনি। হাউ শুড আই বিহেভ? অফিসটা আমার কাজের জায়গা মিথিলেশ, ব্যক্তিগত সম্পর্ক মেনটেন করার জন্য নয়। টিমে থাকতে গেলে এটুকু করতেই হয়। এই যে তুমি না বলে ঘুরে এসে আবার 2 দিনের সিক লিভ নিয়ে নিলে, এগুলো তো ঠিক নয়, তাই না? ইফ ইউ ওয়ান্ট ডক্টরের রিপোর্ট দেখাতে পারি। তাদের তাছাড়া যাদের সাথে ঘুরতে গিয়েছিলাম তারাও সেখানে জানে ওখানে পৌঁছে আমায় কি কি সিচুয়েশন ফেস করতে হয়েছে। তিন্নির কথার যুক্তিতে পেরে উঠল না মিথিলেশ। বিরক্ত হয়ে বলে উঠল, সেটা তোমার পার্সোনাল ম্যাটার সীমতিনি, আমাকে এতে ইনভলভ করো না। আর এমন দ্বিচারিতা মেনে নেওয়া যায় না। কাটা কাটা স্বরে তিন্নি বলল। সায়ক কমপ্লেইন করেছে তাই তো? চোখ ফিরিয়ে নিল মিথিলেশ। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে কোনো নাম দেব না সীমতিনি, তবে এটা আমার ফার্স্ট ওয়ার্নিং। এরপর হয়তো HR রিপোর্ট করতে হবে। তিন্নি চলে আসছিল। মিথিলেশ ওকে ডাকলো আবার। আই এক্সপেক্টেড ইউ টু বিহেভ লাইক এ প্রফেশনাল। সায়কের সাথে তোমার যে জয়েন্ট অ্যাসাইনমেন্টের কাজটা চলছে, তার ফাংশনাল রিকোয়ারমেন্ট আর ফাইনাল ডোসিয়ার 3 দিনের মধ্যে আমাকে বেতন করবে। কথা না বাড়িয়ে নিজের সিটে ফিরে এলো তিনি। শায়খ মুখ বাড়িয়ে দেখছিল তিনিকে দেখেই নিজের কিউবিকলে ঢুকে পড়ল। এক দৃষ্টিতে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজের চেয়ার টেনে কম্পিউটারের সামনে বসল তিনি। কলকাতার সেক্টর 5-এর 14 তলায় কাঁচ দিয়ে ঢাকা সম্পূর্ণ এসি ফ্লোরের শীতল আবহাওয়া কয়েক মুহূর্তের জন্য যেন ওকে উড়িয়ে নিয়ে গিয়েছিল সিকিমের সেই পর্বত উপত্যকায়, মিলিটারি ছাউনিতে। সেই বৃষ্টি ভেজা দিনটায় সেই গাঢ় বাদামি চোখ দুটো, সেই তীব্র পুরুষালী হাতের ছোঁয়া আজও যে তিন্নিকে তাড়া করে বেড়ায় দিনে রাতে, স্বপ্নে বা জেগে থাকায়। ফিরে আসাটা কি খুব জরুরি ছিল? ডুকরে আসা দীর্ঘশ্বাসটা লুকিয়ে নিল তিনি।
মেকি হাসিটা ঠোঁটের আগায় আটকে একেবারের জন্য কম্পিউটার থেকে চোখ না সরিয়ে পরবর্তী ঘন্টাগুলো কিবোর্ডে শব্দ করে ঝড়ের গতিতে পাতার পর পাতা ফ্রেশ প্রোগ্রামিং কোডিং লিখে যেতে লাগলো। একমাত্র কাজের মধ্যে ডুবে থাকলেই যে অভিমন্যুকে ভুলে থাকতে পারবে ও। সপ্তাহ 2 কেটে গেছে। সিকিম থেকে ফিরেছে তিনি আর নিয়মিত অফিস যাচ্ছে ঠিক আগের মতোই। শুধু অফিস ফেরতা আজকাল কিছুটা দেরি করে বাড়ি ফেরে তিনি। 2 বছর ধরে চলে আসা একঘেয়ে রোজ নাম চায় মাত্র 2 সপ্তাহে অনেক পরিবর্তন এসেছে। শ্রীরামপুরের ফিরিঙ্গিডাঙ্গা মোড়ের আমি আশ্চর্য বাড়িতে তিন্নির মা ভাস্বতী দেবী এখন আর আগের মতো মেয়ের সাথে খোঁচা দিয়ে কথা বলেন না। তিনির হঠাৎ শরীর খারাপ, ডক্টরের বকাবকি, রঞ্জনবাবুর তিরস্কার ছাড়াও এ পরিবর্তনের সবচেয়ে বড় কারণ শুভদীপ। কানাঘুষোয় এসেছে শুভ যাদের সাথে মেলামেশা করে এলাকায় তারা কেউই ভালো ছেলে বলে পরিচিত নয়। তার উপর আবার পাড়ার অনেকেও শুভকে নিয়ে ভাস্বতী দেবীর কাছে কমপ্লেন করেছেন। শুভ নাকি বারিন্দার জিমে গিয়ে বেপরোয়া মেয়েদের উত্ত্যক্ত করে, তাদের ফোন নাম্বার চায়, আরও অনেক কিছু। বাড়িতেও দিনের পর দিন রূঢ় ব্যবহার করে চলে শুভ। অবশ্যই দিনের অনুপস্থিতিতে দিদির আপাতত শক্ত আবরণ ভেদ করতে না পেরে মাকে চাপ দেয় আরও টাকা হাত খরচ করার জন্য। ঘরে বাইরে দুদিকের প্রবল প্রতিক্রিয়ায় একটু একটু করে হয়তো ভাস্বতী দেবীর চোখ খুলছে। শুভ কোনোদিনই ওনাদের দায়িত্ব নেবে না, তাই শুভর উপর থাকা সব ভরসা বিশ্বাস সব এখন ট্রান্সফার হয়েছে তিন্নির উপর। তিনি না চাইতেই ওর খাবার সময় মাছের বড় পিস, গরম ভাত, রাতে দুধের গ্লাস সবই চলে আসে। অদ্ভুত মানুষের মন। যে মেয়েকে মাসখানেক আগেও প্রতিদিন তাড়াহুড়ো করে নাকে মুখে কিছু গুজিয়ে বা না খেয়ে বেরিয়ে যেতে হতো অফিসে, আজ সেই মেয়ের অফিসে যাওয়ার আগে ভাস্বতী দেবী খাবার আগলে বসে থাকেন। দিদির প্রতি মার এই আদেকলা পানায় শুভ আজকাল বেশ তিতি বিরক্ত হয়ে উঠেছে, তা তিনিও বেশ বুঝতে পারে। দিন কয়েক আগেও এসব কিছুর উপর একচ্ছত্র অধিকার বা পাওনা যে শুভরই ছিল। দিদি হঠাৎ করে শুভর একাধিপত্য কেড়ে নিচ্ছে বলে ভেতরে ভেতরে রাগে হিংসায় চলে যাচ্ছিল শুভ, আবার কিছু বলতেও পারছিল না। যদি দিদি হাত খরচ দেওয়া বন্ধ করে দেয়। সেই ছোট থেকে শুভ ছিল এবারের সেন্টার অফ অ্যাট্রাকশন। বাড়িতে কি রান্না হবে, কোন দিন মাছ বা মাংস হবে, পুজোর 2টো এক্সট্রা জামা, জন্মদিনে কেক কাটা, সব ওকে ঘিরে। মেয়েদের জন্মদিন পালন করতে নেই, মাছের ছোট পিস বা কালকের বাসি ভাতটা যে বাড়ির ছেলেদের দিতে নেই, সেটা জেনেই তিনি বড় হয়েছে। এ নিয়ে ওর কোনো অনুতাপ নেই, শুধু মাঝে মাঝে বুকের ভেতরটা চিনচিন করে উঠত যখন দেখত স্কুল কলেজের অন্য মেয়েরাও ঘটা করে তাদের জন্মদিনে কেক কাটছে। মেয়েদের জন্মদিনে পাশের বাড়ির কাকিমারা পায়েস বানাচ্ছে, কিন্তু সেসব অনেক দিন আগেকার কথা, এখন আর এসবে যায় আসে না ওর। কিন্তু এই দিন কতকে হলোটা কি? প্রথম দিকে মায়ের ব্যবহারে এই আকস্মাৎ পরিবর্তনের কোনো হেতুই খুঁজে পাচ্ছিল না তিনি। মনে মনে উল্টে খারাপই লাগছিল। হয়তো একতরফা ভুল বুঝে মার থেকে ও অনেকটাই দূরে সরে গেছে, ভেবেছিল পা জড়িয়ে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু তারপর কোনো এক রোববারের সকালে দূরসম্পর্কের এক মাসির সাথে যখন ভাস্বতী দেবী ফোনে কথা বলছিলেন, না চাইতো সবটাই কানে এসেছিল তিন্নির। নিজের ঘরে বসে থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছিল সব। ভাস্বতী দেবীও যে ভয় পেয়েছেন। বন্ধুদের সাথে ঘুরে আসার পরই তিন্নির অমন প্রবল শরীর খারাপের পর এই চিন্তাটাই ঢুকেছে ওনার মনে। যদি তিনি সত্যি অসুস্থ হয়ে বিছানায় নেয়, তবে চাকরি করবে কি করে? আর তিন্নি চাকরি না করলে মাস গেলে এতগুলো টাকা, বেকার ছেলের ভার, পঙ্গু স্বামীর চিকিৎসার খরচ, সংসার একা হাতে কি করে সামলাবেন উনি? সংসারে যে তার রাশ আলগা হচ্ছে বুঝতে পারছেন ভাস্বতী দেবী। ভারী দীর্ঘশ্বাস পড়েছিল তিন্নির। এখন ও শুধু নিষ্পৃহ থেকে মুখ বুজে কর্তব্য করে যায় শুধুমাত্র বাবার জন্য। বাবার জন্য সব কষ্ট, অপমান, তা ছিল সহ্য করে নিতে পারবে তিনি। এই একটা মানুষই তো হুইল চেয়ারে বন্দী থেকেও তিন্নির ঢাল হয়ে দাঁড়িয়েছেন বারে বারে। ওই একটা মানুষের কাছেই তো মন খুলে নিজের জ্বালা যন্ত্রণাগুলো কিছুটা হলেও বলতে পারে তিনি। আশ্চর্য, বাড়িতে সম্পর্কের সূক্ষ্ম সমীকরণটা যে হঠাৎ বদলে গেছে তা বুঝেও না বোঝার নিপুণ অভিনয় করে চলেছে মা, ছেলে, মেয়ে তিনজনেই। আর একটাও চেঞ্জ এসেছে তিন্নির ডেইলিকার রুটিনে। আগেকার মতো অফিস থেকে ফিরে সোজা বাড়ি আসে না তিনি। ট্রেন থেকে নেমে স্টেশন রোডে বিশালাক্ষী মন্দিরে মাথা ঢুকে তারপর বাড়ি ঢোকে।
একদিনও এর অন্যথা হয় না। এমনকি অফিস না থাকলেও সন্ধ্যাবেলায় কোনো ছুতোয় বাড়ি থেকে বেরিয়ে এসে স্টেশন রোডে বিশালাক্ষী মন্দিরে অন্তত একটি ধূপ জ্বেলে দিয়ে যায় তিন্নি। অশ্রুসজল চোখে মায়ের পাথরের মূর্তির সামনে দাঁড়িয়ে ওর পাতলা গোলাপি ঠোঁট দুটি নড়ে যায় ব্যাকুল প্রার্থনায়। কোনো মন্ত্র নয়, কোনো রীতিসম্মত পুজো নয়, শুধু একজনকে ভালো রাখার আকুল আবেদন। ভাগ্যের হাতে নিজের ভালোবাসাকে যখন ছেড়ে দিয়েছে ও, ভগবানকে যে বিশ্বাস করতেই হবে। দরকার পড়লে সারা পৃথিবীর সকল পাথরে মাথা ঠুকবে ও, শুধুমাত্র অভিমন্যুর সুরক্ষার জন্য। এই যে অপেক্ষা করে করে তুমি ক্যালেন্ডারের পাতা ঝাড়লে, আকাশের রং পাল্টে দিলে, তবু তোমার অপেক্ষা ফুরলো না। শেষ হলো না তোমার চেয়ে থাকা, তোমার কান পাতা। কিন্তু তুমি কার জন্য অপেক্ষা করে আছো সেটাই তো জানো না। এভাবে অপেক্ষা করতে করতে এক দুই করে করে 1 কোটি বছর গেল, কোটি কোটি মঙ্গল বুধবার গেল, লক্ষ লক্ষ শীত বর্ষা শেষ হলো। কত বিমান ওইলো নামলো, কত জাহাজ লক্ষ লক্ষবার আটলান্টিক পাড়ি দিল, কত পূর্ণিমার রাত এলো গেল, তোমার প্রহর গোনা শেষ হলো না। কিন্তু তুমি কি ঠিক জানো তুমি কার জন্য দাঁড়িয়ে আছো? ফেসবুক হয়ে এই একটি সুবিধে হয়েছে, হয়তো কত কত সাহিত্য কবিতার বই সময়ের চাপে কেনা হয়ে ওঠে না, পড়া হয় না। কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায় কল্যাণে হঠাৎ হঠাৎ সেসব অনাচ্ছাদিত অমূল্য মণিমুগ্ধ চোখের সামনে এসে ধরা দেয় সহজেই, যেমন কোটিবর্ষ অপেক্ষা। মহাদেব সাহার এই কবিতাটি যেন তিন্নির মন বুঝে বুঝে লেখা হয়েছে। যতবার পরে প্রতিটি ছত্রে প্রতিটি ছন্দে তিন্নি নিজের সাথে মিল খুঁজে পায়, আর একবার করে কেঁপে ওঠে। কবিতায় আশ্রয় নেওয়া যে কি প্রখর শান্তি, তা কবিতা না থাকলে তিন্নি জানতেও পারত না। একটি মিসড কলের অপেক্ষায় এখন তিন্নির সারাটি দিন অতিবাহিত হয়। হ্যাঁ, কথা রেখেছে অভিমন্যু। প্রতিদিন নিয়ম করে রাত 11টা বেজে 30 মিনিট থেকে 11টা 50-এর মধ্যে পরপর দুটো মিস কল আসে তিন্নির ফোনে, ঠিক 1 মিনিটের ব্যবধানে। 1 সেকেন্ডও বাঁচে না ফোনটা, শুধু লাইট জ্বলেই অফ হয়ে যায়। এত দ্রুত ফোন কেটে দেয় অভিমন্যু। প্রত্যাশিত মিসড কল আসার পর ফোনের ওপরেই হালকা করে নিজের ঠোঁট ছোঁয়ায় তিনি, যেন অভিমন্যুর কাছে পৌঁছে যাচ্ছে ওর ভেজা চুম্বন। তারপর বালিশের পাশে ফোনটা রেখে অভিমন্যুর মিলিয়ে যাওয়া ঘ্রাণ লেগে থাকা আর্মি জ্যাকেটটা জড়িয়ে ধরে ঘুমের অতলে ডুবে যায়। অফিসে কাজের ফাঁকে ফাঁকে বারবার নিজের কল লিস্ট চেক করে, কাল যেন কখন ফোন করেছিল, পরশু কখন করেছিল। সারাদিন অধীর আগ্রহে দিন গুনে সময় গুনে তিনি, কখন যে রাত হবে, কখন আবার মিস কল আসবে। রঞ্জনবাবু মাঝে মাঝে মেয়েকে বকেন আদর করে। ধরা পড়ে যাওয়ার অস্বস্তির হাসি হেসে এড়িয়ে যায় তিনি। কাকে বোঝাবে ও? তিন্নির বেঁচে থাকার প্রাণভোমরা যেন লুকিয়ে আছে ওই দুটি মিসড কলের মধ্যে। তবে তার সাথে সাথে এটাও খেয়াল করেছে তিন্নি, প্রথম দিকে মানে প্রথম সপ্তাহ মিসড কল আসতো একটা প্রাইভেট নাম্বার থেকে, যার নাম্বারটাও দেখা যেত না। কলব্যাক করার অপশন তো দূরের কথা। প্রথম দিন তিন্নি শিওরও ছিল না আদৌ অভিমন্যুই ফোন করেছে কিনা। পরপর দুদিন প্রাইভেট নাম্বার থেকে রাত 11:30 নাগাদ মিসড কল আসতেই শিওর হয়েছিল। তারপরের সপ্তাহ থেকে যদিও সেই নাম্বারটা থেকে মিসড কলগুলো আসতে শুরু করে, গ্যাংটং থেকে ফেরার দিন যে নাম্বার থেকে অভিমন্যুর সাথে শেষবারের মতো কথা হয়েছিল। তবে কথা রেখেছে তিনিও, ভুলেও কলব্যাক করেনি অভিমন্যুকে, একটা মিসড কলও দেয়নি, শুধুমাত্র এই ভয়ে যদি ফোন আসা বন্ধ হয়ে যায়। অসংখ্যবার চেক করে দেখেছি যদি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে থাকে, অন্তত অভিমন্যুর ফটো দেখতে পাবে। নিজের মনের আয়না ছাড়া তো অভিমন্যুর কোনো চিহ্ন নেই ওর কাছে। মাঝে মাঝে যে বড় দেখতে ইচ্ছে করে, সেই গাঢ় বাদামি চোখ বা যা প্রতি রাতে তিন্নির স্বপ্নে আসে, সেই চওড়া কপাল, খাড়া নাক, ভ্রুর পাশে কাটা দাগ। কিন্তু না, ট্রু কলার, হোয়াটসঅ্যাপ কোথাও এই নাম্বার রেজিস্টার্ড নয়। বিগত 2 সপ্তাহ এক রুটিন চলে আসার পর এই প্রথম আজকের ফোনটা আর মিসড কল হয়েই থেমে গেল না। প্রথম দুবার ফুল রিং হয়ে কেটে গেল, তারপর আরও একবার। এক দৃষ্টিতে রিং হয়ে চলা ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুকের ভেতর তখন ঢিপ ঢিপ করছে তিন্নির, ভয় আর নিষিদ্ধ উত্তেজনায়। কেন ফোন করেছে আজ অভিমন্যু? ভালোবাসার মন সবার আগে খারাপ চিন্তাই আনে।
তিনিরও তার ব্যতিক্রম হলো না। তবে কি অভিমন্যুর কি শরীর খারাপ? কোনো ক্ষতি হলো? ওর ফোন কি অন্য কারো হাতে রয়েছে? কয়েক সেকেন্ডের মধ্যে হাজারটা খারাপ চিন্তা মাথায় ঘুরতে শুরু করে দিল ওর। শুক্রবারের রাত 12টা বাজতে চলেছে প্রায়। বর্ষার মেঘের আড়ালে আস্তে আস্তে চাঁদ লুকাচ্ছিল। 3 বারের 12 যখন অনেকক্ষণ ফোনটা রিং হয়ে যাচ্ছে, খুব ভয়ে ভয়ে শেষে কলটা রিসিভ করল তিনি। হ্যালো? কয়েক সেকেন্ড শ্মশানের স্তব্ধতা। তারপর ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো চিরপরিচিত সেই হাসি আর গম্ভীর ঘনস্বর, যা শুনলেই তিনির বুকের মধ্যে হাতুড়ি পেটানোর শব্দ হয়। কোনো সম্বোধন নয়, হাই হ্যালো নয়। দিন 15-20 পর অভিমন্যুর হাসি মাখা স্বরের প্রথম সম্ভাষণ দুলিয়ে দিল তিন্নির পৃথিবী। আরও একবার। পরীক্ষায় যে ডাহা ফেল করে গেলেন ম্যাডাম, আর তো কাল থেকে ফোন পাবেন না। ঠিক এই ভয়টাই করছিল তিন্নির, এজন্যই ফোন ধরছিল না ও। মোবাইলটা কানে চেপে ধরে প্রায় কেঁদে ফেলে তিন্নি আর কি কাতর অভিযোগের সুরে বলল, কেন? আপনিই তো বারবার ফোন দিয়ে দিয়ে যাচ্ছিলেন, কাটেননি। আমি 3 নম্বরের সময় রিসিভ করলাম। প্লিজ অভিমানিও, এমন করবেন না। হুড়মুড়িয়ে আরও অনেক কিছু হয়তো বলে যেত তিনি। ওকে থামিয়ে দিল অভিমন্যু শান্ত স্বরে বলল, আপনি তো ভারী ছেচকাতুনি সীমন্তিনে, আমার বোনের থেকেও বেশি। 2 সেকেন্ড থমকে গেল তিনি। অভিমন্যুর বোন আছে? অভিমন্যুর ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই তো জানে না ও। একবারই জিজ্ঞেস করতে গিয়েছিল আর চরমভাবে প্রত্যাখ্যিত হয়েছিল। এটা কি তবে স্লিপ অফ টাং? তারপর আবার ভাবল, হঠাৎ বোনের কথাই বা তোলো কেন অভিমন্যু? তবে কি অভিমন্যু ওকে নিজের বোনের চোখে দেখছে নাকি? না না না, অভিমানিওকে মোটেও আমি দাদার চোখে দেখি না। কয়েক মিলি সেকেন্ডে মাথার সবকটা নিউরন সমবেত বিদ্রোহে চেঁচিয়ে উঠল। তারপর মনে মনে নিজেকে কষে ধমক লাগালো তিনি। হচ্ছেটা কি? এতদিন পর ফোন করলো আর আমি কথা না বলে কি সব ভাবছি এসব? ফোনে মনোযোগ দিল তিনি, কাতর হয়ে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? হঠাৎ ফোন করলেন যে? আপনার কি শরীর খারাপ? কিছু হয়েছে? লুকাবেন না আমার কাছ থেকে প্লিজ। ফোনের ওপারে হেসে ফেলল অভিমন্যু। এতগুলো প্রশ্ন একসাথে, কোনটার উত্তর চাই ম্যাডাম? শব্দ করে নাক টানল তিনি, চোখ বন্ধ করে শান্ত হয়ে আসা হৃৎপিণ্ডের গতির সাথে তাল মিলিয়ে থেমে থেমে জিজ্ঞেস করল। আপনি ঠিক আছেন? আবারও সব চুপচাপ, যেন হাজার বছর পর সুদূর সিকিমের রুক্ষ শীতল পর্বত উপত্যকা থেকে নিঃশব্দ ফোনের ওপারে নেশা ধরিয়ে দেয়া ঘন গলায় উত্তর এলো। শুধু এটুকু জানার জন্য ফোন করলাম, প্রতি রাতে নিয়ম করে যাকে মিসড কল দিয়ে যাচ্ছে, তার ইনফ্যাচুয়েশন কি কেটে গেছে, নাকি সে সত্যিই প্রতীক্ষা করে আমার জন্য? ধুকধুক করে বেঁচে চলা দুর্বল হৃৎপিণ্ডটা বোধহয় বুকের পাঁজর থেকে ছাড়া পেয়ে তিন্নির গলার কাছেই লাফিয়ে চলে এলো এবার আর কি। বিছানার পাশের খোলা জানালা দিয়ে রাতের ঘোর জড়ানো জলহাওয়া আসছে, গায়ে কাটা দিয়ে উঠছে তিন্নির। অদ্ভুত এক শিরশিরানি ছড়িয়ে পড়ছে সারা শরীরে। অনেক চেষ্টার পর কোনো রকমে গলায় স্বর ফুটলে প্রতিটা শব্দ থেমে থেমে উচ্চারণ করল। কি মনে হয় আপনার? একটা ভারী নিঃশ্বাসের শব্দ হলো ফোনের ওপারে। হাস্কি ঘনস্বর বলে উঠল, আপনি খুব জেদি। আপনার থেকে কম অভিমানীও? আমি যে আপনার সাথে কন্ট্যাক্টে আছে, আশা করি সেটা আপনার বন্ধুরা জানে না। বন্ধু শব্দটার ওপর অভিমন্যুর বিশেষ শ্লেষ তিন্নির নজর এড়ালো না। তড়িঘড়ি করল, বলল, কেউ জানে না আর ওরা আমার বন্ধু নয়। বন্ধু শব্দটার উপর তিন্নির বিশেষ জোর দেওয়াটা অভিমন্যুরও নজর এড়ালো না। গলায় শব্দ করে হাসল। যাক, তাও ভালো। ডাক্তার দেখিয়েছেন? চিরবিড়িয়ে একটা কঠিন জবাব দিতে গিয়েও নিজেকে সামনে নিল তিনি। অভিমন্যুকে তো আর বলা যায় না। সিকিম থেকে ফিরে এসেই ও যে বিছানা নিয়েছিল। বেজার গলায় শুধু বলল, হুম। গুড গার্ল। আর একবার অভিমন্যুর মৃদু হাসিতে ফোনের এপাশেও গাল লাল হয়ে উঠল তিন্নির। মোমের মতো গলে যাচ্ছিল ও। কোনো জবাব না দিয়ে শুধু ফোনটা কানের কাছে সেটিয়ে রেখেছে, শরীরের অবিচ্ছেদ্য অঙ্গের মতো। কিছুটা নীরবতার পর অভিমন্যু বলল, রাখলাম তবে, ভালো থাকবেন। এখনই এত তাড়াতাড়ি? চট করে ফোনে সময় দেখল তিনি। সবে 1 মিনিট 22 সেকেন্ড হয়েছে। আর একটু কথা বলা যায় নাকি? ভাবতে ভাবতে শেষবারের মতো ব্যাকুলভাবে বলে উঠল তিনি। কালকেও মিসড কল দেবেন তো? গুড়গুড় মেঘের মতো দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। না। চুপ করে গেল তিনি।
অভিমানে ঠোঁট ফুলে উঠল ওর। এমনকি বিশাল অপরাধ করল ও ফোনটা রিসিভ করে। অভিমন্যু তো ওকে আগে বারণ করেনি ফোন রিসিভ করতে, বলে দিলেও করতো না। এবার কি হবে? শেষ সুযোগটুকুও থাকবে না। নিজের অজান্তেই টপ টপ করে দুফোঁটা গরম জল গড়িয়ে পড়ল চোখের কোণ থেকে। নিঃশব্দ ফোনের ওপার থেকে তখন অভিমন্যু বলল, কাল থেকে ফোন করব, আজকের মতো। বর্ষার ফেঁপে ওঠা নদীর মতো ফুলে ওঠা কান্নাগুলো এবার আর আটকে রাখতে পারল না তিনি। ফোনের স্পিকারটা হাতে চেপে রেখে ঝরঝর করে চোখ থেকে জল পড়তে শুরু করলো ওর। ৩৩ কোটি দেবতাকে মনে মনে থ্যাংক ইউ জানালো, কিন্তু মুখ দিয়ে আর একটা আওয়াজও বেরোলো না। ওপাশ থেকে তিন্নির কোনো সাড়া না পেয়ে অভিমন্যু হাসিমাখা গলায় জিজ্ঞেস করল, কি হলো, করব না? কে জবাব দেবে? তিনি তো তখন চোখে জল মুছতে আর হারিয়ে যাওয়া গলার স্বর খুঁজতে ব্যস্ত। জবাবের অপেক্ষায় থাকা মেজর অভিমন্যু সেন কি ১,৫০০ মাইল দূর থেকেও বুঝে গেলেন সে কথা? তা না হলে অমন রুক্ষ কঠিন স্বরেও কেন মিশে গেল অত কোমলতা? সীমন্তিনী, এইভাবে কান্নাকাটি করলে কিন্তু আপনার সাথে কথা বলা সম্ভব হবে না। তড়িঘড়ি হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছত তিনি। কাকে বোঝাবে ও? এ কান্না যে আনন্দের কান্না, মনের যুদ্ধে, ভালোবাসার যুদ্ধে জিতে যাওয়ার কান্না। ফিরে আসার দিন থেকে এতটুকু তো চাইছিল ও। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সময় ভাঙা গলা স্বাভাবিক করার যথাসম্ভব চেষ্টা করে শেষে মুখ ফুটল ওর। না, আর কাঁদবো না, প্রমিস। নিঃশ্বাস চেপে ঘন স্বরে অভিমন্যু বলল, শক্ত হন ম্যাডাম, সামনে যে আরো কঠিন সময় আসবে। রাখলাম, গুড নাইট। কিসের ইঙ্গিত এ? কি বলতে চাইল অভিমন্যু? নিজেকে সামনে নিয়ে এ প্রান্ত থেকে তিনি গুড নাইট বলার আগেই ফোন কেটে গেল। কালিদাসের কুমার সম্বর কাব্যে কথিত আছে, পুরাকালে দেবাদিদেব মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য হিমালয় দুহিতা পার্বতী তপস্যা করেছিলেন। কঠোর সে তপস্যা। দেবাদিদেবের আশীর্বাদ প্রার্থনায় দুর্গম কৈলাসে কোনো এক জনহীন অরণ্যে বছরের পর বছর তপস্যারত পার্বতী এক পর্যায়ে কেবল একটি ঝরে পড়া পাতা ভক্ষণ করে দিন যাপন করতেন। তাই তার অপর নাম অপর্ণা। তুলনা টানাই বাহুল্য। তবে একালের কলিযুগে অতটা না হলেও আমাদের তিনিও একটা ফোনের অপেক্ষায় গত ২ সপ্তাহ যেন কঠিন তপস্যা করছিল। হয়তো নিরাহারে নয়, কিন্তু প্রতিটি দিন চোখের জলে অর্ঘ্য সাজিয়ে ঈশ্বরকে নিবেদন করত নিজের মনের গোপনতম প্রার্থনা। কাল রাতে সেই প্রার্থনা ওর পূরণ হয়েছে। সন্ধ্যাবেলায় অফিস ফেরতা নয়, আজ কাক ভরে অফিস যাওয়ার সময় স্টেশন রোডে বিশালাক্ষী মন্দিরের সামনে রতন কাকুর রিক্সা থেকে নেমে পড়ল তিনি। অত সকালে মন্দির খোলেনি তখনও, তা হোক। বন্ধ দরজাতেই মাথা ঠুকে বাড়ি থেকে লুকিয়ে নিয়ে আসা ধূপকাঠি জেলে খুব করে ভক্তি ভরে পুজো দিয়েছে ও। তিন্নির জলভরা চোখ আর হাসি মুখের প্রার্থনা কি বন্ধ মন্দিরের ভেতরে কালো পাথরের মূর্তিকেও টলিয়ে দিল একটু। লোহার গ্রিলের ফাঁক দিয়ে যেটুকু দেখা যায় আর কি। কেন জানি তিন্নির মনে হলো বাসি ফুলপাতার জড়ানো কঠিন পাষাণ মূর্তির মুখেও আজ হাসি লেগে আছে একটু। কৃষ্ণকালো চোখ দুটি বুজিয়ে ২ হাত জোড়া করে বিড়বিড় করতে লাগলো তিন্নি। ওকে একটু দেখে রেখো, ওকে ভালো রেখো। ওর কোনো চোট আসার হলে সে আঘাত আমায় দিও। ওর কোনো ক্ষতি হওয়ার আগে সে ক্ষতি আমায় করো। শুধু ওকে ভালো রেখো তুমি, আর কিচ্ছু চাই না। অশ্রুসজল চোখে পাতলা ঠোঁট দুটো নড়ে চলল তিন্নির, বারবার একই প্রার্থনায়। সকালে ঘুম ভাঙার পর থেকেই দুনিয়ার অগাবগা যত রকম থার্ড ক্লাস হিন্দি গান আছে ননস্টপ বেজে চলেছে তিন্নির মাথায়। আর নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠছে বারবার। কত বছর পর যে এমন শান্তি নিরবিচ্ছিন্ন ঘুম ঘুমিয়েছে তিন্নি ও নিজেও জানে না। সকাল থেকে মনটা ফুরফুরে, অন্যরকমের আনন্দের জোয়ার শরীরে। অন্য শনিবারগুলো অফিস যেতে একদম ইচ্ছে করে না ওর, কিন্তু আজ যেন পালকের মতো হালকা মন। কোথায় সেই সদা বিষণ্ণতার কালো ছায়া? কিশোরী চপলতার হাসিতে ভরে তিন্নির মুখ, প্রাণ শক্তির উচ্ছ্বাসে চোখ জলজল করছে। লোকাল ট্রেন, অটো, লাইন সব পেরিয়ে সপ্তাহান্তের ভোরের আলসেমি মাখা সেক্টর 5-এর 14 তলার অফিসে অন্যান্য দিনের মতো স্নিকার্স পায়ে হনহনিয়ে গম্ভীর পদক্ষেপ নয়। তিন্নি আজ অফিসে ঢুকলো প্রায় লাফিয়ে লাফিয়ে। সাদা কুর্তি, লাল নীল হলদে গোলাপির বাঁধনি স্কার্ফ আর নীল ডেনিম
ও যেন এক উড়ন্ত প্রজাপতি, মুখে লেগে থাকা আলতো হাসি তখনও অমলিন। পারলে এখনই ডানা লাগিয়ে উড়ে যায় সিকিমের পর্বত উপত্যকায়, মেজর অভিমন্যু সেনের পাশে। নেহাত তা সম্ভব নয়, তাই আকাশ উঁচু ঝাঁ চকচকে কর্পোরেট হাবের স্বল্প পরিসর ফ্লোরেই উড়ে বেড়াতে লাগলো তিনি। মিস স্যাডফেস ওরফে মিস ডাডিয়াল সীমন্তিনী আচারিয়ার এহেন আকস্মাৎ পরিবর্তনে সকল সহকর্মীরাই একেবারে হা। এক রাতে হলোটা কি, তাকিয়ে তাকিয়ে দেখছি সবাই। যারা কোনোদিন তিন্নিকে ডেকে কথা অবধি বলে না, তারাও আজ বিভিন্ন কাজের ছুতায় বারবার ওর ডেস্কে আসে, আর অবাক কাণ্ড, মিষ্টি করে হেসে তাদের সাথে কথা বলছে তিন্নিও। সীমন্তিনী আচারিয়া মিষ্টি হাসি, সবার সাথে কথা বলছে। এমন বাম্পার কম্বো অফার বোধহয় বুধবারের বিগ বাজারেও সেলেও পাওয়া যায় না। হাসলে যে মেয়েটাকে এত মিষ্টি লাগে, তাই বা কে জানতো। তিন্নির এক বয়স্ক কলিগ প্রলাভ দা তো বলেই ফেললেন। মুখে মিষ্টি হাসি লেগে থাকলেও তিন্নির মনটা সেই শানিত তরবারির হয়েই আছে। একগাল হেসে জবাব দিল, না প্রবলদা, তাহলে তো রসগোল্লার হাঁড়ি নিয়ে আসতাম। মেয়েদের কি বিয়ে ঠিক হলে, মানে না হলে হাসতে নেই? রসগোল্লা নয়, তিন্নি যেন এক আদি নিম পাতা ঢুকিয়ে দিয়েছে বয়স্ক সহকর্মীর মুখে। কোনো জবাব না দিয়ে মুখ কালো করে চলে গেলেন প্রবালদা। কিছুক্ষণের মধ্যে ফ্লোরে কানাকানি শুরু হয়ে গেল। আরও 2-3 জন এসে তিন্নিকে বিয়ের জন্য কংগ্রাচুলেশন জানালো। এবার একটু একটু বিরক্ত লাগতে শুরু করেছে তিন্নির। আচ্ছা চালাতো, নিজের মতো কি কেউ থাকতে দেবে না ওকে? কম্পিউটারের স্ক্রিনে চোখ এঁটে মন দিয়ে ডিবাগিং করছিল। শায়ক উঠে এলো ওর কিউবিকলে, ধরা গলায় জিজ্ঞেস করলো, কেমন আছিস সীমন্তিনী? সত্যি সত্যি তোর বিয়ে ঠিক হয়ে গেছে? বেঁচে থাকা ছিটে ফোটা আনন্দটুকুতে যেন এক ফোঁটা চোনা পড়ে মন তেতো হয়ে উঠল তিন্নির। সেই সিকিম থেকে ফিরে আসার পর এই প্রথমবার শায়ক কথা বলতে এগিয়ে এলো। মাঝের দিনগুলিতে তিস্তা ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গেছে। শায়ককে ভুলে গেল, কখনো ভুল কোড লিখে ইচ্ছাকৃতভাবে ডেডলাইন মিস করে, কখনো বা টিম লিডের কাছে কমপ্লেন করে পদপদে কিভাবে অপদস্থ করার চেষ্টা করেছে তিন্নিকে একদিন। কম্পিউটারের স্ক্রিন থেকে চোখ না সরিয়ে টিটকুটে গলায় তিন্নি বলল, নিজের সিটে যা শায়ক, আমার পার্সোনাল ম্যাটারে নাক গলানোর চেষ্টাও করবি না। তোর সাথে আমার কোনো কথা বলার নেই। আগের মতোই ধরা ধরা গলায় শায়ক বলল, সেই দিনটার জন্য আই এম রিয়েলি সরি সীমন্তিনী। অনেকবার বলবো বলবো করেও তোর কাছে ক্ষমা চেয়ে উঠতে পারিনি। আমরা কি একটু একা কথা বলতে পারি? তোর সাথে আমার কোনো কথা বলার নেই শায়ক। মাইন্ড ইওর ওন বিজনেস। আর কোন ভাষায় এই কথা বলে তোর কানে ঢুকবে? শায়ক একবার চোখ বুলিয়ে নিল চারপাশে। দেড় মানুষ প্রমাণ কাচের জানালা দিয়ে দূরে নলবনের ভেরি দেখা যাচ্ছে। আকাশে ছাইরঙা মেঘ, রোদ নেই, বৃষ্টিও পড়ছে না। বাইরের দম বন্ধ করা গুমট প্রকৃতির সাথে তাল মিলিয়ে সেক্টর 5-এর 14 তলার এই সম্পূর্ণ এসি ফ্লোরও এখন প্রায় নিস্তব্ধ। তবে শুজ পড়লে শব্দ শোনা যাবে না, কারণ জুতোর তলায় নরম কার্পেট, চিরাচরিত অফিসের কলরব, গুঞ্জন নেই। চাপা কাশির আওয়াজ ভেসে এলো দু একটা। শায়ক লক্ষ্য করল দৃষ্টিসীমার মধ্যে অন্তত 10-12 জোড়া কালো বাদামি চোখ ওদের দিকে তাকিয়ে। বাকিদের কান খাড়া, সবাই উৎকীর্ণ ওদের কথা শুনতে। দমে গেল শায়ক, শুকনো হয়ে আসা ঠোঁট চেটে নিয়ে চাপা গলায় বলল, সীমন্তিনী, কুল ডাউন প্লিজ। সবাই দেখছি এখানে। নিচে চল, আগের মতো চা খেতে চাই, তারপর খুলে বলছি সব। জ্বলন্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো তিন্নি। শায়ক কথা শেষ করতে পারল না। চারিদিকে চোখ না বুলিয়ে তিন্নি বুঝতে পারল সবার কান খাড়া হয়ে আছে ওর জবাব শোনার জন্য। যতটা সম্ভব নিচু গলায় বলা যায় হিসিয়ে উঠল তিন্নি, দেখলে দেখুক, তাতে আমার কিছু যায় আসে না শায়ক। তবে তোর সাথে আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। ফার্দার আমায় বিরক্ত না করলে খুশি হব আমি। খুক খুক শব্দে কাশি দিয়ে কেউ হাসি চাপার চেষ্টা করলো হয়তো। কিউবিকলের আশেপাশে 2-3টে পরিচিত মুখে ফুটে উঠল তির্যক ব্যঙ্গ। এরপর আর দাঁড়িয়ে থাকা যায় না। পায়ে পায়ে নিজের কিউবিকলে ফিরে গেল শায়ক। খিস্ত্রে যাওয়া মনটা আর ঠিক হলো না তিন্নির। বহুদিনের অভ্যাসের মেকি হাসিটা ঠোঁটের আগে জোর করেও চিপকাতে পারল না। মুখ বুজে ঝড়ের গতিতে 10 পেজের কোডিং লিখতে বসে গেল ও। প্রজেক্টের ডেডলাইন শেষ হওয়ার আগেই আজ কমপ্লিট করা সীমন্তিনী আচারিয়ার অভ্যেস ও ভালো লাগা।
অপরের সমালোচনা, নোংরা রাজনীতি আর পিয়ান-পিচকি না করেও এ অফিসে টিকে থাকতে হলে ভালো কাজ করতেই হবে। সংসারে যে তার রাশ আলগা হচ্ছে বুঝতে পারছে ভাস্বতী দেবী। তিনি চিরকালই মুখচোরা, উদাসীন, নন প্রবলেমেটিক চাইল্ড শুভ ছিল দান পিটিয়ে মারকুটে। বয়স বাড়ার সাথে সাথে ওনার প্রশ্রয়ই সেটা আরও বেড়েছে। কিন্তু কি যে তিনি ঘুরতে যাব বলে যে ধরল ওর বাবার কাছে, আর ভাস্বতী দেবীও কি এক দুর্বলতায় সম্মতি দিয়ে ফেললেন। ঘুরে আসার পর থেকে তিনি আমূল বদলে গেছে। আগের মতোই চুপ কিন্তু নির্লিপ্ত। এ যেন শান্ত আগুন, দিকে দিকে জ্বলছে। বাইরে থেকে আঁচ পাওয়া যাবে না, কিন্তু হাত দিলে হাত ঝলসে যাবে। আজকাল তিনি আর ওনাকে কিছু জিজ্ঞেস করে না, নিজের কথাটুকু বলে ঘরে চলে যায়, নিজের ঘরেই থাকে। আবার অফিস না থাকলেও সন্ধ্যাবেলায় বেরিয়ে যায় মিনিট 10-এর জন্য। জিজ্ঞেস করলে স্পষ্ট উত্তর দেয় না, বলে কাজ ছিল। ভাস্বতী দেবী চেঁচালেও তাতে যেন কান যায় না তিন্নির। নির্লিপ্তভাবে বাড়ি থেকে বেরিয়ে যায়, আবার ফিরেও আসে। ঘণ্টাখানেক পর এমনকি শুভ যে শুভ, সেও যেন দিদিকে আজকাল এড়িয়েই চলছে, সমীহ করে কথা বলছে। মেয়েকে এবার যেন একটু ভয়ই পাচ্ছেন ভাস্বতী দেবী। চিরকালের নাস্তিক মেয়েটা নাকি আজকাল মন্দিরেও যায়, শুনেছিলেন বটে। সিকিমে কী সব বৌদ্ধ মঠ আছে, মন্ত্রতন্ত্র শেখায়। তিনি কি সেসব শিখে এলো নাকি? অফিস থেকে বাড়ি ফেরার পর উসখুস করছে তিনি। অফিসের খিস্টে যাওয়া মোড় ঠিক হয়ে গেছে অনেক আগেই। এখন মন আবার ফুরফুরে, কিন্তু বুক দুরু দুরু। কখন তোমার আসবে টেলিফোন? গানটার এই একটা লাইনই ননস্টপ বেজে চলেছে ওর কানে। তার সাথে পিটুইটারি নিষ্কৃত হরমোনগুলো আজ বাঁধন ছাড়া পেটে উড়ছে বেশ কয়েকটা প্রজাপতি। সব মিলিয়ে তিনি আজ আর নিজেতে নেই। অন্যান্য দিনের মতো অফিস ফেরতা আজ রঞ্জনবাবুর ঘরে গিয়ে বসেনি ও। নিজের ঘরেই ফোন নিয়ে কী সব ঘুটুর ঘুটুর করছিল। রাতের খাওয়াটাও ঠিক করে খেতে পারছিল না, বারবার ঘড়ি দেখছে। খাওয়ার টেবিলে টুকটাক কথাবার্তা হচ্ছে। রঞ্জনবাবুই মূলত বক্তা, কিন্তু যার উদ্দেশ্যে বলা সে বোধহয় এ জগতেই নেই। আর থাকতে না পেরে রঞ্জনবাবু চিন্তিত হয়ে বললেন। দেয়াল ঘড়ির থেকে অন্যমনস্ক হয়ে তাকিয়েছিল তিনি। রঞ্জনবাবুর কথায় আকাশ থেকেই পড়ল। চন্দ্রগ্রহণ কেন হতে যাবে বাবা? বাবা কি ইয়ার্কি করছে ওর সাথে? ঠিক বুঝতে না পেরে রঞ্জনবাবুর আপাতত গম্ভীর মুখের দিকে অসহায়ের মতো তাকিয়েছিল তিনি। এদিকে ভাস্বতী দেবী খাবার দিতে দিতে তিন্নির আকস্মাৎ পরিবর্তনের কথা চিন্তা করছিলেন। অন্যমনস্ক হয়ে বললেন, না না, রাতে ওসব ছাদে ফাঁদে চন্দ্রগ্রহণ দেখতে হবে না। কে কোথায় টুকটাক করে রেখেছে, ডাকিনী যোগিনীরা ভর করবে। খেতে খেতেই বিড়বিড় করল শুভ। আর পারে যায় নাকি, সবাই মিলে দিদিকে মাথায় তুলে নাচাটাই বাকি রেখেছে এবার। মা বাবা ভাই তিনজনের তিন রকম প্রতিক্রিয়া দেখে ঘাবড়ে গেল তিন্নি। এতক্ষণ টেবিলে কী কথা হয়েছে ও কিছুই শোনেনি। ফ্যালফ্যাল করে চেয়ে রইল। শুধু হো হো করে হেসে উঠলেন রঞ্জনবাবু। আচ্ছা জ্বালা হলো তো। বিব্রত হয়ে খাবার খোঁটায় মন দিল তিনি। কোনো রকমে প্লেটের খাবারগুলো পেটে চালান করে ডিনার টেবিল থেকে উঠতে পারলেই যেন ও বাঁচে। খাওয়া শেষ করে ঘরে এসেই দরজা বন্ধ করে দিল তিনি। ফোনটাকে চার্জে বসে অপেক্ষা করতে লাগলো কখন 11টা বাজবে। ঘড়ির কাঁটাগুলো পেরিয়ে যাচ্ছে 11টা, 11:30। নির্ঘুম চোখে ফোনের দিকে তাকিয়ে বসে আছে তিনি। ঠিক 11:42 ফোনটা এলো। একটা রিং হওয়ারও আগে প্রায় ঝাঁপিয়ে পড়ল তিনি ফোনটার উপর। হ্যালো। এত তাড়াতাড়ি ফোনটা রিসিভ হবে অভিমন্যু বুঝতে পারেনি। একটু হকচকিয়ে গেল, হেসে সামাল দিল। ফোনটা হাত ধরে বসেছিলেন নাকি? কেমন এক নিষিদ্ধ লজ্জায় গাল দুটো লাল হয়ে উঠল তিন্নির। ফোনের আড়লে থেকেও অভিমন্যুর কাছে বারবার কি করে ওর আচরণগুলো ধরা পড়ে যায়। গলা স্বাভাবিক রাখার যথাসম্ভব চেষ্টা করে বলল, কই, মোটেও না। আচ্ছা। দুজনেই হেসে ফেলল এবার। একজনের ধরা পড়ে যাওয়া ছেলে মানুষই হাসি, আর অপরজনের সেই ছেলে মানুষকে প্রশ্রয় দেওয়ার হাসি। তারপর দুজনেই একসাথে এক সুরে বলে উঠল, কেমন আছেন? বলে আবারও হেসে উঠল ওরা। মেজর অভিমন্যু সেন কি বয়সে 10 বছর পিছিয়ে গেলেন? কত বছর পর এত স্বাভাবিকভাবে হাসছেন উনি। একদিনের মধ্যে নিজের গম্ভীর কঠিন চরিত্রের পরিবর্তনে অবাক হয়েও সামলে নিলেন। সহজ গলায় বলেন, ম্যাডাম আজ খুব খুশি মনে হচ্ছে।
খুশি হবে না? তিন্নির মন যে ফড়িংয়ের মতো নেচে চলেছে আজ সকাল থেকে একটি ফোনের অপেক্ষায়। ওর ছোট্ট প্রজাপতি মন কত খুশি ধরা থাকতে পারে না যদি মেজর অভিমন্যু সেন জানতে পারতেন। কিন্তু উত্তর কে দেবে? তিনি যে তখন ভাবসাগরে সাঁতরে বেড়াচ্ছে। অভিমন্যুর গলা শুনলে এই মেয়ে হারিয়ে যায় কোনো প্রেমের উজান স্রোতে। ওকেও যে কথা বলতে হবে সে কথা মনেই থাকে না তিন্নির। বিভোর হয়েছিল। চটকা ভাঙল অভিমন্যুর আওয়াজে। মাঝে মাঝে কোথায় হারিয়ে যান বলুন তো? নিজের মনকে কষে ধমক দিয়ে লাগাম লাগালো উসলে পড়া স্বতঃস্ফূর্তিতে। ফোনে ফিরে এলো তিন্নি। এই তো এখানেই আছি। কি করলেন আজ সারাদিন? অফিস হলো? এবার একটু চমকে গেল তিন্নি। গলার স্বরে মনের কথা পড়ে নেওয়া অবধি ঠিক আছে, কিন্তু অভিমন্যু কি করে জানলো শনিবার ওর অফিস থাকে? ও কি বলেছিল আগে কখনো? মনে পড়ছে না তো। অভিমন্যু নিজেকে চটজলদি সামলে নিল। ও, আজ তো শনিবার, ভুলে গেছিলাম। আমাদের শনিবার অফিস থাকে, সোমবার ছুটি। পাছে ঘরের বাইরে গলার আওয়াজ যায় সেই ভয়ে দরজার সাথে সাথে ঘরের জানালাও বন্ধ করে দিয়েছিল তিনি। এদিকে মিসেস বিয়াঙ্কা আজ অন্য দিনের থেকে অনেক আগেই শুতে এসে জানালা বন্ধ দেখে তার স্বরে সারা পড়া কাঁপিয়ে কাঁদতে লেগেছে। জানালায় আঁচড়ে চলেছে। আচ্ছা জ্বালা হলো তো, শান্তিতে দুটো কথাও বলা যাবে না। কতদিন পর অভিমন্যুর সাথে কথা বলার সুযোগ পেয়েছে তিনি, তাতেও এত বাধা আর সহ্য হয়? এই প্রথমবার এত বছরের আদরের পোষ্য বিড়ালকেও কষে দুঘা লাগাতে ইচ্ছে হলো তিন্নির, কিন্তু উপায় নেই। পাছে মা আবার উঠে পড়ে। বাধ্য হয়ে ফোনে বলল, প্লিজ একটু হোল্ড করবেন? আমি মিসেস বায়াঙ্কাকে জানালা দিয়ে খুলে দিয়ে আসি একটু, জাস্ট 1 মিনিট। ও প্রান্তে শান্ত গলা, একটুও বিরক্তির ছিটে ফোটা নেই। ওকে। ফোনটা রেখে লাফিয়ে উঠে জানালা খুলে দিতেই ম্যাও আওয়াজ করে মিসেস বিয়াঙ্কা তিন্নির আদরের সাদা হলদে মেনে জানালা থেকে এক লাফে সোজা ওর বিছানায় ল্যান্ড করল। তার আগে মাঝপথে তিন্নিকে একটা বড়সড় আঁচড় কাটতে ভুলিনি। জুলজুল করে তাকিয়ে আছে ওর দিকে ভাবখানা এমন, আমাকে অপেক্ষা করানো। জানালা বন্ধ করেছিলে কেন? রাম জ্বলুনি জ্বলছে আঁচড়ের জায়গাটা, কিন্তু এখন ওসব দেখার সময় নেই তিন্নির। জানালাটা সজোরে বন্ধ করে দিয়ে আর এক লাফে খাটে ফিরে এলো তিন্নি। মিসেস বিয়াঙ্কাকে কোলের কাছে চেপে সাকুলিয়ে 30 সেকেন্ডের মধ্যেই ব্যাক টু ফোন। বুক ধুকধুক করছে। কল কেটে যায়নি তো? ইস, অভিমন্যু কি ভাবছে কে জানে। ব্যস্ত হয়ে বলল, আছেন তো? আলতো হাসির আওয়াজ এলো একটা। হুম, আছে। তিন্নি বিব্রত গলায় বলল, সরি, আসলে মিসেস বায়াঙ্কা আমার বিড়াল জানালা বন্ধ থাকলেই অমনি কাটাকাটি করে, আর রাতে যদি ঘরে ঢুকতে না পারে খুব জেদিও। আপনার মতো? উম, মানে ফোনের মধ্যে প্রায় চেঁচিয়ে উঠতে উঠতেও কোনো রকমে নিজেকে সামলে নিল তিনি। ভাগ্যিস দরজা জানালা সব বন্ধ। ও প্রান্তে হেসে ফেলল অভিমন্যু। প্রসঙ্গ পাল্টে বলল, এই মিসেস বিয়াঙ্কা নামটা কি করে এলো বলুন দেখি? আজ অবধি কেউ জানতে চায়নি ওর কাছ থেকে এসব কথা, এমনকি বাড়ির কেউ নয়। লজ্জা লজ্জা হাসি হাসল তিনি। হার যে টিনটিন পড়েছেন? অবশ্যই। মেজর অভিমন্যু সেন আর টিনটিন ঠিক মেলানো যায় না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল তিনি। পায়ে পায়ে যেন 7-7টা বছর পিছিয়ে গিয়ে ধীর গলায় বলল, ছোটবেলায় আমার খেলতে যাওয়া মানা ছিল, ডক্টরের কড়া নিষেধ ছিল। ছুটোছুটি দৌড়োদৌড়ি করায়, কোথাও বেড়াতে যাওয়া, পিকনিক, বন্ধুদের সাথে আউটিং সব বন্ধ ছিল। বই ছিল আমার সব সময়ের বন্ধু। মাঝে সাঝে বাবা একটা দুটো ছোটদের কমিক বই নিয়ে আসতেন অফিস ফেরত। সেখান থেকে টিনটিনের গল্প হয়ে উঠলো আমার সব সময়ের সাথী, নেশাহার মতো। ক্লাসমেটদের কাছে ধার করে কিংবা লাইব্রেরি থেকে আনিয়ে পড়তাম। বাইরে তো ঘুরতে যেতাম না, তাই টিনটিন ছিল আমার বাইরে বেরোনোর চাবিকাঠি। কোথায় যাইনি বলুন তো টিনটিনের সাথে? কঙ্গো, ইজিপ্ট, তিব্বত, চীন, লোহিত সাগর, সারা পৃথিবী। আর মিসেস বিয়াঙ্কা ইজ বিয়াঙ্কা কাস্তাফিওরে? কাউকে নিজের সামান্য ছোট ছোট কথাগুলো শেয়ার করার মধ্যেও যে আনন্দ লেগে থাকে তা কি আগে জানতো তিনি? শিশুর মতো খুশিতে উচ্ছল হয়ে উঠল। অমনি বুঝে গেলেন তো? হেসে ফেলল অভিমন্যু। সরি ফর ইন্টারাপ্টিং ইউ। আর কি বলবো, লং স্টোরি শর্ট, বছর 7 আগে বাড়ির সামনে একদিন একটা ছোট্ট বেড়াল কুড়িয়ে পেলাম আমি। ছোট প্রাণ, কিন্তু গলা বাজ খাই। টিনটিনের বিয়াঙ্কা কাস্তাফিওরে এমন গান গাইতেন যে ওয়াইন গ্লাস ভেঙে যেত। উনিও ঠিক তাই।
কাঁচ তো ভাঙবেই, রাত্রিবেলা জানালা বন্ধ করে রাখলে এমন চেঁচায় পাড়া প্রতিবেশীও ঘুমোতে পারে না। তাই প্রিয় গায়িকার নামেই প্রিয় বেড়াল। গল্প শেষ করল তিনি ও প্রান্তে সবটুকু শুনে প্রাণ খোলা স্বতঃস্ফূর্ত হাসি হেসে উঠল অভিমন্যু। দারুণ ব্যাপার তো, বেশ মজা লাগলো শুনে। অভিমন্যুর প্রাণ খোলা হাসি শুনতে শুনতে আবারও কেমন হারিয়ে যাচ্ছিল তিনি। খুব খুব ভালো লাগছিল ওর। খালি মনে হচ্ছিল মুঠোফোনে মনের কথা বলা কি সহজ, তাই না? অবশ্যই ভৌগোলিক দ্রুত দেখা না হওয়ার কষ্ট সেগুলো তো আছেই, কিন্তু সামনাসামনি কথা বলার সেই অস্বস্তি, কুণ্ঠা বা কোনো জড়তাও যে নেই সেটাও তো সত্যি। অত দূরে থেকেও যেন কত কাছাকাছি আজ ওরা, যেন কতদিন চেনে একে অপরকে। সামলাতে না পেরে তিনি মুখ ফসকে বলেই ফেলল, অভিমান্যু, আপনার এই প্রাণ খোলা হাসিটা খুব ভালো লাগে শুনতে। সবসময় এমনি হাসবেন। সহাস্যে উত্তর দিল অভিমন্যু। সবসময় দাঁত বার করে রাখলে লোকে যে পাগল বলবে ম্যাডাম। তবে আমার সাথে কথা বলার সময় হাসবেন। এমনি এমনি। এমনি এমনি। দুজনেই চুপ করে রইল, কথা খুঁজে না পাওয়ার জন্য নয়, কি এক পরিপূর্ণতার অনুভূতিতে ওদের দুজনের মনটাই যেন একই সুরে বাঁধা হয়ে গেছে, যেন জন্ম জন্মান্তরের সঙ্গে। ওদের দুজনের মনই যেন খুঁজে বেড়াচ্ছিল একে অপরকে। এত বছরের প্রতীক্ষার পর আজ মিলেছে ওরা। এ কি কোইন্সিডেন্স নাকি ডেস্টিনি? নিস্তব্ধতা ভাঙল অভিমন্যু। ম্যাডাম, আবার হারিয়ে গেলেন যে, কি ভাবছেন? লজ্জা পেয়ে গেল তিনি, কিন্তু কি আশ্চর্য, কোনো জড়তা ছাড়াই নিজের মনের কথাটাও প্রকাশ করে ফেলল। ভাবছিলাম আপনার কথা, আমাদের কথা কেমন অদ্ভুতভাবে সব মিলে গেল, তাই না? কি জবাব দেবে অভিমন্যু? সেও যে এর উত্তর খুঁজে চলেছে। হাতের ঘড়ি দেখে নিজেকে সামলে নিল অভিমন্যু, হেসে বলল, এবার রাখি ম্যাডাম, আর কথা বললে তো ডিউটি থেকে তাড়িয়ে দেবে। এখুনি? এত তাড়াতাড়ি? একটা দীর্ঘশ্বাস ফেলে মনের শামুক খুলে গুটিয়ে গেল তিনি। ভেজা ভেজা মন খারাপে গলা ভারী হয়ে উঠল ওর। সরি, আপনাকে বোর করলাম না? কখন থেকে আমি একাই বকবক করে গেলাম, আপনি শুধু শুনেই গেলেন, কিছু বললেনও না। তা কেন, শুনতেও বেশ লাগছিল আমার, বেশ অন্যরকম। আপনি যে কথাই বললেন না। ফোনটা যে করলাম আপনার কথা শুনবো বলে। কাল আবার কল ব্যাক করবেন তো? না চাইতেও গলা ধরে এলো তিন্নির, যেন ওর সবটুকু চাওয়া পাওয়া একটি ফোন কলে নিবদ্ধ। গলায় শব্দ করে হাসল অভিমন্যু, আর একটু একটু করে সেই হাসিতে আবারও জ্বলন্ত মোমের মতো গলে যাচ্ছিল তিন্নির নরম মন। সুদূর উত্তর সিকিম থেকে 2000 মাইল দূরে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে বেতার তরঙ্গে ঘন হাসকি স্বর ভেসে এলো। না করলে যে আপনার এই খুশি মাখে গলাটা শুনতে পাবো না সেবন্তিনী। আর একবার বুকের রক্ত ছলকে উঠল তিন্নির, ব্যাঙাচির মতো লাফিয়ে উঠল হৃৎপিণ্ডটা। যতবার অভিমন্যু ওর নাম ধরে ডাকে, শরীরের প্রতিটি রক্ত কণিকা যেন অদৃশ্য গিটারের ঝংকারে তাত হয়ে নেচে ওঠে। ফোন কানে লাল হয়ে উঠল তিন্নি, তারপর মৃদু গলায় বলল, কাল আবার কল করবেন তো? আমার ডাকনাম তিন্নি। সারা শরীরে নেশা জড়ানো ঝিন ধরে যাবে এমনই স্থির দৃঢ় গলা ভেসে এলো অভিমন্যুর। হোক, সীমন্তিনীর নামটা আমার আরো বেশি ভালো লাগে। আর একবার কেঁপে উঠল প্রাণ। পিটুইটারি থেকে শিরায় শিরায় ছড়িয়ে যাওয়ার আবেগের মাদক মিশ্রিত নীল আচ্ছন্নতা যেন গলায় টুটি টিপে রেখেছে। কোনো সাড়া দিতে পারল না তিনি। মুখ ফুটে তিনি কোনোদিন অভিমন্যুকে বাই বলে না, আজও তার ব্যতিক্রম হলো না। 3 সেকেন্ড অপেক্ষা করে অভিমন্যু ফোনটা কেটে দেওয়ার পর ফোনের স্পিকারের জায়গায় হালকা করে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো, যেন এখনও অভিমন্যুর উষ্ণ নিঃশ্বাসের শব্দ ভেসে আসে। সিকিমের শিকল পর্বত উপত্যকায় মনে মনে পৌঁছে দিল ওর কয়েকশো কোটি ভেজা চুম্বন। তারপর বালিশের পাশে ফোনটা রেখে অভিমন্যুর আর্মি জ্যাকেটটা জড়িয়ে ধরে ঘুমের অতলে ডুবে গেল তিনি। অসম বন্ধুত্ব নাকি ডিজিটাল প্রেম নাকি লং ডিস্টেন্স রিলেশনশিপ, খাতায় কলমে হয়তো আরও হাজার একটা নাম, কিন্তু এই সম্পর্ক যে কেবল একটি নাম দিয়ে ব্যাখ্যা করা যায় না। তিন্নির ঠোঁটে লেগে থাকা হাসির আভাস এখনও মুছে যায়নি। বন্ধ চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা নোনতা গরম জল। দুঃখের নয়, বিচ্ছেদের নয়, এই জল পরিপূর্ণতার অশ্রু, খুশির অশ্রু। অনেক রাতের পার্থিব বহু কষ্টে লব্ধ ভালোবাসার নয়ন নীর। ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলস্থলে বাজায় বাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি।
সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে। সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী। ভোলা দিনের কাঁদন হাসি, ভালোবাসি ভালোবাসি। মাস পেরিয়ে গেছে, তিন্নি ফিরেছে সিকিম থেকে। এই 1 মাসেই তিন্নির মধ্যে আমূল পরিবর্তন এসেছে। মাস কয়েক আগেও অফিস শেষে বাড়ি ফিরে তিন্নির একমাত্র আশ্রয় ছিল কবিতার বই আর বাবার সান্নিধ্য। কবিতা ওর অন্তর ভরিয়ে রাখত, সব ক্ষোভ ভুলিয়ে দিত। অনেক সময় বইও লাগে না, বহু কবিতা ওর ঠোঁটস্থ। স্মৃতি থেকে গড় গড় করে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের কবিতা বলে যেতে পারত তিন্নি। যত ক্লান্তিই হোক না কেন, অফিস শেষে বাড়ি ফিরে বাবার সাথে দুদণ্ড বসে গল্প না করলে তিন্নির মন আনচান করত। কাজের নির্দিষ্ট সময়ের বাইরে যে মেয়ে সহকর্মীদের ফোনটুকুও ধরত না, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে চ্যাট তো দূরের কথা, সেই মেয়ের এখন সর্বক্ষণের সঙ্গী ওর মোবাইল ফোনটা। যেন প্রাণভোমরা হাতে নিয়ে বসে থাকে। এই বুঝে বেঁচে উঠল আর একবার। রঞ্জনবাবু মাঝে মাঝে মেয়েকে দুঃখ করে বলেন। তিন্নি হাসে আর হেসে এড়িয়ে যায়। কাকে বোঝাবে ও? অদৃশ্য একটা ইলেকট্রোম্যাগনেটিক যে শ্রীরামপুর আর সিকিমকে এমনিতেই এক তারে বেঁধে রেখেছে। হাতের এই মুঠোফোনটায় যে অভিমন্যুর অস্তিত্ব ওর কাছে। তিন্নি ছাড়া পরিচিত আর দ্বিতীয় কোনো প্রাণ আজ অবধি অভিমন্যুকে দেখেনি। আর সবার কাছে অভিমন্যু এক ছায়া মানব, যেন গল্প কথা। কিন্তু তিন্নির কাছে অভিমন্যু যে ওর সব, ওর জীবন। অভিমন্যুর মনের আয়নায় চোখ রেখে তিন্নি খুঁজে পেয়েছে ওর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। জ্ঞান হওয়ার পর থেকে বাড়িতে দেখে এসেছে রোজ রোজ ছোটোখাটো বিভিন্ন বিষয়ে মা বাবার অশান্তি, ছোট ভাই শুভর প্রতি মায়ের অন্ধ ভালোবাসা। খুব ছোট বয়সেই তিনি বুঝে গিয়েছিল মেয়ে হওয়ার দরুন মায়ের কাছে ও বড়ই উপেক্ষাকৃত। যতই তিন্নি লেখাপড়ায় দুর্দান্ত হোক না কেন, মায়ের চোখে নিজের জন্য একটা দিন প্রশংসার দৃষ্টি দেখেনি। তাই চেষ্টা করে গেছে অনবরত কি করে আরও পারফেক্ট হয়ে যায়। এই পারফেকশন এর পেছনে দৌড়াতে দৌড়াতে নিজেকে হারিয়ে ফেলেছিল তিনি। ভুলে গিয়েছিল সবাইকে হয়তো সন্তুষ্ট করা যায় না। এই পৃথিবীতে মাঝে মাঝে নিজের ইচ্ছেতে বাঁচাটাও খুব জরুরি। প্রেম, ভালোবাসা, স্নেহ, সুন্দরতা, আত্মবিশ্বাস, আজও এসব শব্দের অস্তিত্ব আছে এই পৃথিবীতে। নিজের মতো বাঁচার অধিকার আছে। আর নিজের সেই হারিয়ে যাওয়া অস্তিত্বটাই তোই আবার করে খুঁজে পেয়েছে অভিমন্যুর চোখে। অভিমন্যু ওর বিশ্বাস, ওর সবচেয়ে বড় শক্তি। ভৌগোলিক দূরত্ব যতই হোক না কেন, তিন্নির মনে হয় অভিমন্যু যেন প্রতি মুহূর্ত ওর পাশে আছে, সাথে আছে। ডেস্টিনি হোক বা ভাগ্যের ইশারা, অভিমন্যুর সাথে তিন্নির নামহীন সম্পর্কের সমীকরণ মিলে গিয়েছে ঐকিক নিয়মের সহজ সরল অঙ্কের মতো। শুধু মুখে ফুটে এই সম্পর্কের কোনো নাম দেয়নি ওরা। বিগত 1 মাস ধরে নিয়মিত ফোনে কথা বলেছে, তবুও অভিমন্যুর সাথে ওর ঠিক কী সম্পর্ক আজও স্পষ্ট করেনি ওরা। মুখ ফুটে আজও একে অপরকে বলেনি ভালোবাসি। তিনি জানে অভিমন্যুকে ও ভালোবেসেছে সেই প্রথম দেখার দিনটি থেকে। সবটা বলেছিল বটে ইনফ্যাচুয়েশন, নিদেন পক্ষে ভালো লাগা, তবে ভালোবাসা নয়। শুধু তিনি জানে ওর মনের অন্তরে কি চলেছিল সেই রাতে। বর্ধমান স্টেশনে অভিমন্যু ওকে ট্রেনে তুলে দেওয়ার পর থেকে 10 জনের হাসি ঠাট্টার ভিড়েও তিনি ছিল একা। সবার সাথে কথা বলছিল ও হাসছিল, কিন্তু মন পড়েছিল সেই পুরুষটির কাছে। কেন তার কোনো জবাব হয় না। সে কি আর্মি নিয়ে ওর মনের ফ্যান্টাসি, নাকি অভিমন্যুর সুঠাম চেহারা, নাকি ওর গলার স্বর, ওর ভদ্রতা, তিন্নির প্রাণ বাঁচানো? হয়তো হয়তো অভিমন্যুর সমস্তটুকু নিয়ে সেদিন মন দিয়ে ফেলেছিল তিন্নি। কিছু ফিরে পাওয়ার প্রত্যাশা মাত্র না রেখে। ও তো জানতো না আবারও কোনোদিন দেখা হতে পারে। 7 বিলিয়ন মানুষ এই পৃথিবীতে, একজনকে খুঁজে পাওয়া কি এতই সহজ? তাও ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করে গেছে সেই অজানা মানুষটির জন্য, যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে, সুখী থাকে। সেই প্রার্থনা পূরণ হলো 48 ঘন্টার মধ্যেই ডেস্টিনি বা আবার ও মিলিয়ে দিল ওদের। আবারও অভিমন্যু ওর প্রাণ বাঁচালো, সম্ভ্রম বাঁচালো। তারপর আরও একবার, বারবার, 3বার। এরপরও ভাগ্যকে কি করে তুচ্ছ কোইন্সিডেন্স বলে অস্বীকার করবে তিনি? নিজের অন্তরের ভাব তিনি অনেক দিন ধরেই বুঝতে পেরেছে। ওর দিক থেকে কোনো সংশয় নেই, কিন্তু অভিমন্যুর মনের ভেতরে কি চলছে তা নিয়ে তিনির কোনো ধারণা নেই। অভিমন্যুর মন যেন পারদের মতো, অথবা মহাকাশের অনেক দূরের একটি নিঃসঙ্গ নক্ষত্র, ধরেও ধরা যায় না।
কখনো খুব কাছে চলে এসে দাবানলের মতো পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তিন্নির জীবন, আবার কখনো বা বরফ শীতল নির্লিপ্ত কঠোর প্রত্যাখ্যান। আনপ্রেডিক্টেবল। মাঝে মাঝে তিন্নির বুকের টুকরো আশাগুলো মন খারাপের কালো মেঘের ভেতর থেকে উকি বেড়ে শুধ হয়। শুধুই কি একতরফা প্রেম? অভিমন্যু কি তিন্নিকে ভালোবাসেনি? সিকিমের সেই প্রত্যন্ত আর্মি ক্যাম্পে চোখের ভাষা পড়তে সত্যি কি ভুল হয়েছিল তিন্নির? আর যদি কোনো অনুভূতি না জন্মায় তবে অভিমন্যুই বা কেন ফোন করে প্রতি রাতে? এমনি এমনি ছিটকে আসা অনুভূতিগুলো তড়িঘড়ি চাপা দিয়ে দেয় তিন্নি। মনে পড়ে যায় মাস দেড়েক আগে সেই বৃষ্টি ভেজা দিনটার কথা। তিন্নিকে গ্যাংটংয়ের হোটেলে পৌঁছে দেওয়ার সুদীর্ঘ জিপ ড্রাইভ করে কাটার চাবুক লাগানো অভিমন্যুর প্রত্যাখ্যানের তীব্র কষাঘাত। আজও চোখের জল চলে আসে, আজও টনটনিয়ে ওঠে বুক। রক্তাক্ত হৃদয় তখন সান্ত্বনা খোঁজে প্রতি রাতের কল লগের কাছে। যেটুকু পেয়েছে তিনি সেটুকু নিয়েই খুশি। শুরুতেই যে ও বলেছিল এ সম্পর্কের কোনো দাবি নেই। হয়তো এমনি এমনি ফোন করে অভিমন্যু, অথবা হয়তো ওরা দুজনেই মনে মনে সবটা জানে, কিন্তু কে বা আগে প্রাণ করিবে দান। দুজনের কেউই অন্যের কাছে আগে ধরা দিতে রাজি নয়। সেটা ইগো না অন্য কিছু তা জানে শুধু ওরা। একবিংশ শতাব্দীর ভাষায় এই সম্পর্কের নাম ইটস কমপ্লিকেটেড, আর বুদ্ধিমান বা সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে অবিশ্বাস্য প্রলাপ। তাই তিনি কারো কথার কোনো জবাব দেয় না, শুধু হাসে। শব্দহীন যে হাসি দেখলে গা শিরশিরিয়ে ওঠে, মনে হয় যেন এ জগতেই নেই তিনি। কে কি বলেছে তাতেও যেন কিছু যায় আসে না ওর। সদা নির্লিপ্ত মন, কর্তব্য করছে, শুধু ওর আত্মাটা এখানে নেই। দিন কয়েক ধরে তিন্নির গতিবিধি ভালো ঠেকছে না ভাস্বতী দেবীর। আজ সকালে তিনি অফিস বেরোনোর আগে খাবার বেড়ে দিয়ে মেয়েকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছিলেন। মুখচোরা চাপা স্বভাবের তিনি সেই ছোটবেলা থেকে। নিচু গলায় কথা বলা, বিনা প্রতিবাদে মুখ বুজে সকল কিছু মেনে নেয়া, এভাবেই মেয়েকে মানুষ করেছেন তিনি। সেই মেয়ে আজকাল কেমন যেন বদলে যাচ্ছে চোখের সামনে। নরম মাধবীলতা থেকে ঋজু বেদের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে। যে স্বরে আগে ভয় আর অসহায়তা মিশে থাকতো, এখন সেখানে কেবলই উদাস নির্লিপ্ততা। সত্যি বলতে মেয়ের সাথে ওনার কথা হয়নি দুবার, সকালে আর রাতে খেতে দেওয়ার আগে। প্রতিদিন 12-14 ঘন্টা ডেইলি প্যাসেঞ্জারি করে ফিরে তিনি। আগে বাড়ি ফিরে রঞ্জনবাবুর ঘরে ঢুকে যেত, এখন নিজের ঘরে ঢুকে যায় চুপচাপ। নিয়ম মাফিক টিভি সিরিয়ালের কোটা শেষ হলে আর শুভ বাড়ি ঢুকলে ভাস্বতী দেবী যখন সবাইকে রাতের খাবার খেতে দেন, তখনও খাবার টেবিলে বাপ্পিটি টুকটাক যা কথা বলে শুভ নিজের মতো খেয়ে উঠে যায়। কিন্তু ওই অবসরেই ভাস্বতী দেবী খেয়াল করেছেন খেতে খেতেও তিনি মাঝে মাঝে কেমন যেন আপন মনেই হাসে, আবার পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে সচেতন হয়ে জলদি সে হাসি মুছে ফেলে। কাল বেশ রাতের দিকে বাথরুম যাওয়ার সময় উঠেছিলেন ভাস্বতী দেবী। মনে হলো তিনি যেন হেসে হেসে কারোর সাথে ফোন আলাপ করছে। অত রাতে নিশ্চয়ই অফিসের ফোন আসবে না। নির্ঘাত প্রেম করছে তিন্নি। মাসখানেক আগে অফিসের যাদের সাথে বেড়াতে গেল তাদের মধ্যেই কেউ কি যেন নাম ছেলেটা, হ্যাঁ সায়ক না সায়ন, শুধুই ফোন আলাপ নাকি আরও অনেক দূর এগিয়েছে? আর ভাবতে পারলেন না, খর দৃষ্টিতে মেয়েকে জরিপ করতে করতে আজ জিজ্ঞেস করেই ফেললেন, তুই কি কারো সাথে প্রেম করছিস? ঘড়িতে 6:47, আর 3 মিনিটে খাওয়া শেষ করে রতন কাকুর রিস্কায় না উঠতে পারলে 7:04 লোকালটা মিস হয়ে যাবে। ভাতের সাথে ডাল, আলু সেদ্ধ, কাটাবাছা মাছ সমস্ত কিছু মিশিয়ে একটা ঘাট বানিয়ে মুখে তুলতে গিয়েছিল তিনি। সকাল সকাল ভাস্বতী দেবীর আচমকা এমন প্রশ্নে বিষম খেয়ে জলের গ্লাস উল্টে চারিদিকে ভাত ছিটিয়ে একাকার কাণ্ড। আওয়াজ পেয়ে বারান্দা থেকে রঞ্জনবাবু চেঁচিয়ে উঠলেন। রঞ্জনবাবুর কথাটা কেমন অভিমন্যুর বলা কথার সাথে মিলে গেল না। সবে একটু নিজেকে সামলিয়েছিল তিনি, আবার কাশতে শুরু করে দিল। কাশির দমকে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে ওর। এক দৃষ্টিতে মেয়েকে দেখে চললেন ভাস্বতী দেবী। ব্যাপারটা কেমন যেন সুবিধে ঠেকছে না। কাশি থামলে এক গ্লাস জল এগিয়ে দিলেন। কি রে, উত্তর দিলি না? কি জবাব দেবে তিনি? ও তো নিজেও জানে না অভিমন্যুর সাথে ওর সম্পর্কটা ঠিক কি। যারা নিজেরাই মুখ ফুটে একে অপরকে এখনো আই লাভ ইউ অবধি বলেনি, সেটা কি আদৌ প্রেমজ সম্পর্ক? বন্ধুদের থেকে কিছু বেশি, প্রেমের থেকে কিছু কম। তিনি যে সম্পর্কে ত্রিশঙ্কে আটকে মাকে কী সব বলা যায়,
দেরি হয়ে গেছে অনেক, আর দেরি করলে ট্রেন মিস করবো, আসছি। খাওয়া শেষ না করেই উঠে পড়ল তিনি। মেয়ের টিফিনটা হাতে ধরিয়ে দিলেন ভাস্বতী দেবী। হাতে টিফিন কৌটোটা নিয়ে অনেকদিন পর মায়ের দিকে তাকিয়ে আলতো হাসলো তিনি। সেদিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল ওনার। তিনি যদি বিয়ে করে চলে যায় তবে এই সংসারের কি হবে? তারপরে গভীর অপরাধবোধে আচ্ছন্ন হয়ে গেলেন ভাস্বতী দেবী। মা হয়েও দিন দিন বড্ড স্বার্থপর হয়ে যাচ্ছেন। না, মেয়েকে বিশ্বাস নেই। তিন্নির যা নরম মন, উনি নিশ্চিত বেড়াতে গিয়েই কাকে হৃদয় দিয়ে ফেলেছে। ব্যাপারটা বেশি দূর এগোনোর আগেই ওর বাবার সাথে কথা বলতে হবে এ নিয়ে, নয়তো তিন্নি হাতের মুঠোর বাইরে বেরিয়ে যাবে। অন্যান্য দিনের মতো বাবাকে বাই করে তিন্নি বেরিয়ে গেল। ভাস্বতী দেবীর পায়ে পায়ে বারান্দায় এলেন। রঞ্জনবাবুর পাশে একটা চেয়ার টেনে নিয়ে নিচু গলায় বললেন, দাদাভাই কেমন আছিস? উফস, কতদিন পর দেখলাম তোকে। খুব ভালো বোনো। তোর প্র্যাকটিস কেমন চলছে? ভিডিও কলে মিষ্টি করে হাসল পিহু। নেটওয়ার্কের অনেক প্রবলেম, তাই সপ্তাহে মাত্র একটা দিন ওরা ভিডিও কলে কথা বলে মিনিট কয়েকের জন্য। কখনো বা তাও না, বাকি দিনগুলো অডিও কলই ভরসা। এবার দাদাভাই ডিউটিতে ফিরে গিয়েও গোমরামুখ কচু গলায় কথা বলে না। ফোনে হরবর হাসে, আনন্দে কথা বলছে। পিহুর খুব ভালো লাগে দাদাভাইয়ের এই হাসিমাখা গলাটা শুনতে। প্র্যাকটিসের কথা উঠতেই খুশি আর উত্তেজনায় প্রায় চেঁচিয়ে উঠল পিহু।